হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করব ইংরেজির অনেক কিছু। তো দেখুন, শুরুতে একদম বাম পাশের কর্নারে যে হেডলাইনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কি 8 মেগা প্রজেক্টস কোস্ট। এখানে কোস্ট হচ্ছে ভার্ভ, $7.5 বিলিয়ন মোর, অর্থাৎ আরও বেশি কত, $7.5 বিলিয়ন খরচ পড়েছে 8 মেগা প্রজেক্টসে। কেন পড়েছে? ফর গ্রাফট এখানে কি দুর্নীতি, ঘুষ, আর এই কমা হচ্ছে কি অ্যান্ড ডিলে এবং হচ্ছে কি বিলম্ব, মানে এটা বিলম্ব হওয়ার কারণে, সেই সাথে দুর্নীতির কারণে 8টা মেগা প্রজেক্টস যে সরকার নিয়েছিল সেগুলোর খরচ পড়েছে আরও $7.5 বিলিয়ন। তো খেয়াল করুন, আমরা যদি এই ব্যাপারটা আমাদের ইবুক থেকে পড়ি, আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 1, অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম ক্লাস, 1 ফেব্রুয়ারি 2025। আমরা এখানে ক্লিক করলে আমাদের ক্লাসে চলে আসব। তো দেখুন, আমাদের ক্লাসটির প্রথম যে হেডলাইনটি ছিল সেটি হচ্ছে কি যে 8 মেগা প্রজেক্টস, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, কোস্ট হচ্ছে ভার্ব। কি করেছে? কোস্ট মোর মানে হচ্ছে কি ব্যয় বৃদ্ধি পাওয়া বা অতিরিক্ত খরচ হওয়া, অর্থে আমরা কোস্ট সামথিং মোর, এত বেশি খরচ হয়েছে ফর গ্রাফট অ্যান্ড ডিলে। 8টি মেগা প্রকল্পে দুর্নীতি ও বিলম্বের কারণে, ফর গ্রাফট অ্যান্ড ডিলে, বিলম্বের কারণে ব্যয় $7.5 বিলিয়ন বেশি হয়েছে। কোস্ট এত মোর, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন অতিরিক্ত $7.5 বিলিয়ন খরচ হয়েছে। এখানে গ্রাফ দুর্নীতি, ডিলে হচ্ছে বিলম্ব বা দেরি। আমরা যদি এই নিউজটার একটু ভিতরের দিকে যাই, যে ভিতরে একটু নিউজ পড়ে বোঝার চেষ্টা করি, দেখুন এখানে বলা হচ্ছে দ্য কোস্ট অফ 8 মেগা প্রজেক্টস, 8টা মেগা প্রজেক্টের খরচ, এখানে কোস্ট হচ্ছে নাউন, খরচ বা ব্যয় কি হয়েছে? সোর্ড মানে হচ্ছে কি বেড়ে যাওয়া, ফুলে ফেপে ওঠা। দেখুন, কোস্ট সোর্ড মানে হচ্ছে ব্যয় বেড়ে গেছে, খরচ বৃদ্ধি পেয়েছে। প্রজেক্টস, এই কোস্টটা, এখানে কিন্তু আপনার কোস্ট হচ্ছে কি আমার মেইন বা হেডওয়ার্ড, এই কোস্টটা কি হয়েছে? সোর্ড হয়েছে বাই আ স্ট্যাগারিং 68%। দেখুন এখানে স্ট্যাগারিং এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে স্ট্যাগারিং, বিশাল বা বিস্ময়কর বা অপ্রত্যাশিত কোনো কিছু, মানে বিস্ময়কর কোনো একটা জিনিস যখন ঘটে। বাই আ স্ট্যাগারিং 68%, মানে 68% বৃদ্ধি পেয়েছে। এটাকে আমি যদি সংখ্যায় টাকার মানে বলি, 7.52 বিলিয়ন ফ্রম দ্য ইনিশিয়াল এস্টিমেশন। প্রাথমিক একটা অনুমান করা হয়েছে, সেই অনুমান থেকে বলা হচ্ছে যে 68% বা টাকার হিসাবে $7.52 বিলিয়ন পরিমাণ খরচ বেড়ে গেছে এই 8টা প্রজেক্টসে। মেইনলি, প্রধানত ডিউ টু, কারণে, পুর অ্যান্ড ফল্টি ফিজিবিলিটি স্টাডিজ। ফিজিবিলিটি স্টাডিজ মানে হচ্ছে কি সম্ভাব্যতা সমীক্ষা বা পরিকল্পনা যাচাই। সম্ভাব্যতা সমীক্ষা একটা যাচাই করা হয়, সেটা হচ্ছে কি ফিজিবিলিটি স্টাডিজ, এবং সেটা কি ছিল? ফল্টি ছিল, পৌর ছিল এবং ফল্টি ছিল। আবার কি করাপশন অ্যান্ড ডিলেইস, ডিউ টু, 3টা জিনিস এখানে, পৌর অ্যান্ড ফল্টি ফিজিবিলিটি স্টাডিজ, আর একটা হচ্ছে ডিউ টু কারাপশন অ্যান্ড ডিলেইস ইন লঞ্চ। ডিলেইস ইন লঞ্চ মানে হচ্ছে কি যাত্রা শুরু হওয়া বিলম্বের কারণে, শুরু হতেই কাজটা শুরু করাই কি বিলম্ব করেছে এই কারণে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ গভর্নমেন্ট ফর্ম, সরকার কর্তৃক গঠিত টাস্ক ফোর্স, অর্থাৎ সরকার কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে মেইনলি ডিউ টু, মূলত দুর্বল ও ত্রুটিপূর্ণ সম্ভাব্যতা যাচাই, দুর্নীতি এবং চালু করতে বিলম্বের কারণে 8টি মেগা প্রকল্পের ব্যয় প্রাথমিক প্রাক্কলনের চেয়ে, যেটা আর্লি এস্টিমেশন করেছে, যে 68% বা $7.52 বিলিয়ন বেড়েছে। মানে প্রাথমিকভাবে আমরা অনুমান করেছিলাম এতটুকু হবে, বাট প্রজেক্ট শেষ করার পর দেখলাম আমরা 68% বা $7.52 বিলিয়ন কোস্টটা সোর্ড হয়েছে। সোর্ড, তাহলে আমরা নতুন একটা শব্দ বললাম, সোর্ড হওয়া, স্ট্যাগারিং, বিস্ময়কর, অভূতপূর্ব একটা বিষয়, বিশাল আকারের একটা 68%, অথবা বিস্ময়কর অথবা অপ্রত্যাশিত একটা বৃদ্ধির ক্ষেত্রে আমরা স্ট্যাগারিং এই শব্দটা ব্যবহার করি।
যাই হোক আমরা চলে যাই এরপর পরের একটা লাইনে যে দ্য প্রজেক্টস আর এই প্রজেক্টগুলো কী ছিল, যেমন পদ্মা ব্রিজ রেল লিঙ্ক, দ্য যমুনা রেলওয়ে ব্রিজ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, দ্য বঙ্গবন্ধু টানেল, দ্য ঢাকা মেট্রো রেল লাইন 6, দ্য টার্মিনাল 3 অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড BRT লাইন 3। এই যে প্রজেক্ট, 8টা প্রজেক্ট, এই প্রজেক্টে প্রাথমিকভাবে আমরা অনুমান করেছি এরকম খরচ হবে, বাট কাজটা শেষ করতে গিয়ে দেখলাম আমরা খরচ প্রায় কত শতাংশ বেড়ে গেছে, 7.68% বা $7.52 বিলিয়ন পরিমাণ বেড়ে গেছে। যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের মূল পত্রিকায়। ওকে, সো আমরা আশা করি এই ব্যাপারটা বুঝে গেছি। আমরা যদি এই দিকে একটা শিরোনাম আছে, তার আগে যদি আমরা এইখানকার একটা বিষয় বইপত্র দেখা যাচ্ছে এটা একটু পড়ি। এখানে বলা হচ্ছে কি যে বুক সেলার্স, বই বিক্রেতা আর বিজি প্রিপেয়ারিং আ স্টল, একটা দোকান প্রস্তুতকরণে, অ্যাজ যেহেতু অমর একুশে বইমেলা বিগিনস, মানে কি যে বই যারা বিক্রয় করে তারা কি অ্যাজ অমর একুশে বইমেলা বিগিনস মানে শুরু হওয়ার কারণে বা শুরু হওয়ায় বিক্রেতারা, বই বিক্রেতারা, বুক সেলার্স আর বিজি। দেখুন বিজির পর সরাসরি ভার্বের আইএনজি, আপনি কি কাজে বিজি সেটা হচ্ছে কি আই এম বিজি ডুইং সামথিং। সো বুক সেলার্স আর বিজি প্রিপেয়ারিং আই স্টল অ্যাজ অমর একুশে বইমেলা বিগিনস টুডে, আজ শুরু হয়েছে, এই কারণে তারা ব্যস্ত বইপত্র গুছাতে। অ্যাজ সোহরাওয়ার্দী উদ্যান ইন দ্য ক্যাপিটালের দ্য মান্থ লং মানে মাসব্যাপী বুক ফেয়ার বইমেলা ইজ অ্যারেঞ্জড, আয়োজন করা হচ্ছে বাই বাংলা একাডেমি ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, প্রত্যেক বছরে এই কাজটা করা হচ্ছে। তারপর দেখুন একটা আইএনজি ফ্রেজ যে কমেমোরেটিং, সম্মানার্থে, সম্মান জানিয়ে, কমেমোরেটিং দ্য মার্টার্স, শহীদদের অফ দ্য 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, 1952 সালের ভাষা আন্দোলনের যে শহীদ আছে শহীদদের কমেমোরেট করে এই মাসব্যাপী একটা বইমেলা অ্যারেঞ্জ করেছে বাংলা একাডেমি। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস কি করবে, ইজ শিডিউল্ড মানে এটা যেহেতু আজকে শিডিউল্ড হয়েছে, ইজ শিডিউল্ড টু ইনাগোরেট মানে উদ্বোধন করবে বলে শিডিউল করেছে বা উদ্বোধন করার কথা, বা তিনি উদ্বোধন করবেন দ্য ইভেন্ট, এই ঘটনা, দিজ আফটারনুন, আজ বিকালে। দেখুন এখানে দিজ এবং আফটারনুন একসাথে যখন বসবে তখন আমরা ইন বসাই না, এটাই একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দিজ আফটারনুন, দিজ মর্নিং, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দিজ আফটারনুন, দিজ মর্নিং সরাসরি বসাবো, এখানে কোনো ইন বা প্রেপোজিশন হবে না। ওকে, আমরা চলে যাই পরের যে হেডলাইনটি। দেখুন এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে এডিবি টু প্রোভাইড আপ টু $1 বিলিয়ন বাই জুনের মধ্যে এডিবি কি করবে, টু প্রোভাইড করতে যাচ্ছে। এখানে টু প্রোভাইড মানে হচ্ছে কি এডিবি ইজ গোয়িং টু প্রোভাইড বা উইল প্রোভাইড, টু এর পরিবর্তে আপনি বলতে পারেন ইজ গোয়িং টু প্রোভাইড বা উইল প্রোভাইড, মানে সহায়তা দিবে, সরবরাহ করবে আপ টু কোন পর্যন্ত, $1 বিলিয়ন পর্যন্ত বাই জুনে। কন্ডিশনস ইনক্লুড, কিছু কন্ডিশন এখানে রেখে দিয়েছে যে মানে শর্ত, কন্ডিশনস ইনক্লুড শর্ত অন্তর্ভুক্ত করে, মানে এটাকে আপনি ভাবানুবোধ বলবেন যে শর্ত রয়েছে এই ব্যাংকিং সেক্টর, কি শর্ত রয়েছে দেখুন, এটা ভার্ব ইনক্লুড করেছে যে ব্যাংকিং সেক্টর রিফর্মস ইনক্লুড করেছে, সেই সাথে এই অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মাইটিগেশন অ্যাকশন, ক্লাইমেটের যে পরিবর্তন হচ্ছে সেটা মাইটিগেট করা বা প্রতিরোধ বা মোকাবেলার যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো কন্ডিশনস ইনক্লুড করেছে। এর মানে হচ্ছে কি শর্তের মধ্যে রয়েছে, আপনি বলতে পারেন শর্তগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টরের রিফর্মস এবং আবহাওয়া পরিবর্তন প্রতিরোধমূলক ব্যবস্থা, এগুলো নিতে হবে। তাহলে এডিবি টু প্রোভাইড আপ টু $1 বিলিয়ন বাই জুনের মধ্যে এত $1 বিলিয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন আমরা খুব সুন্দর করে এই ব্যাপারটা সাজিয়ে রেখেছি এখানে, সেটা কি যে এডিবি জুনের মধ্যে বাজেট সহায়তা হিসেবে $1 বিলিয়ন পর্যন্ত অর্থায়ন করবে, প্রোভাইড করবে। এখানে এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক, প্রোভাইড আপ টু মানে সর্বোচ্চ এই পরিমাণ, আপ টু সামথিং সর্বোচ্চ প্রদান করা বা এত পর্যন্ত সহায়তা করা, বাই জুন হচ্ছে জুনের মধ্যে, কোনো কিছুর মধ্যে, বাই সাম ডেট একটা থাকবে যে এটার মধ্যে। তারপর কন্ডিশনস ইনক্লুড
ব্যাংকিং সেক্টর রিফর্মস, ক্লাইমেট চেঞ্জ মাইটিগেশন অ্যাকশন, ব্যাংকিং খাত সংস্কার ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার ব্যবস্থা গ্রহণ শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তারপরে দেখুন আমরা যদি একটু ভিতর থেকে পড়ি, দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ এগ্রিড মানে সম্মত হওয়া, টু প্রোভাইড করতে আপ টু $1 বিলিয়ন ইন বাজেট সাপোর্ট, বাজেট সহায়তা হিসেবে বাই জুনের মধ্যে। বাট দ্য গভর্নমেন্ট মাস্ট কমিট টু সেভারাল টার্মস, এই সরকারকে মাস্ট কমিট অবশ্যই কমিট হতে হবে টু সেভারাল টার্মস, বিভিন্ন বিষয়ে, দ্যাট ইনক্লুড যেটা ইনক্লুড করেছে কি এই টার্মসগুলোর মধ্যে রয়েছে কোনটা, ইনক্লুড রিডিউসিং দ্য টেনিয়র মানে মেয়াদ, অ্যান্ড নাম্বার অফ প্রাইভেট ব্যাংক ডিরেক্টরস মানে বেসরকারি ব্যাংকের যে পরিচালকরা আছে পরিচালকদের সংখ্যা, নাম্বার অফ প্রাইভেট ব্যাংক ডিরেক্টরস এবং মেয়াদ, অ্যান্ড টেনিয়র রিডিউসিং মেয়াদ সীমিত করা বা কমানোর ব্যাপারগুলো শর্ত হিসেবে দিয়ে দিয়েছে। এগ্রিড টু প্রোভাইড মানে প্রদান করতে সম্মত হওয়া, কমিট টু টার্মস শর্ত মেনে নেওয়া, কমিট ইউ হ্যাভ টু কমিট টু টার্মস এই শর্তগুলোতে আপনাকে কমিট করতে হবে, মানে কি এই শর্তগুলো মেনে নিতে হবে, শর্তগুলো পালন করতে হবে। রিডিউসিং দ্য টেনিয়র মানে হচ্ছে কি মেয়াদ কমানো, রিডিউসিং দ্য নাম্বার মানে সংখ্যা কমানো। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের পত্রিকায়। দেখুন আমরা যদি একটু দেখি এই দিকে একটা নিউজ আছে, সেটা হচ্ছে কি যে যুবদল ম্যান ডাইজ ইন কাস্টডি মানে হচ্ছে কি হেফাজতে মারা গেছে, আফটার জিটি মানে জয়েন্ট ফোর্সেস পিকড হিম আপ। দেখুন এখানে পিকড সামবডি আপ এর মানে হচ্ছে তুলে নিয়ে যাওয়া, আর কাস্টডি মানে হচ্ছে হেফাজত, জয়েন্ট ফোর্সেস মানে হচ্ছে যৌথ বাহিনী। আফটার জয়েন্ট ফোর্সেস পিকড হিম আপ, তাকে তুলে নিয়ে যাওয়ার পর যুবদল ম্যান একটা যুবদলের লোক ডাইস ইন কাস্টডিতে হেফাজতে মারা যায়। তো আমরা যদি একটু ডিটেলস পড়ি, অ্যাট 42 years old যুবদল লিডার, যুবদলের নেতা পিকড আপ, এই লিডারটা কি হয়েছিল, হ্যাজ বিন পিকড আপ সংক্ষেপে পিকড আপ ফ্রম হিজ হোম, তার বাসা থেকে, অ্যালেজডলি বাই দ্য জয়েন্ট ফোর্স। অ্যালেজডলি এখানে কেন বলছে, যখন ঘটনাটা শিওর না, অভিযোগ উঠে, বাড়ি থেকে অভিযোগ পাওয়া যায় বাট শিওর না, সেক্ষেত্রে আমরা এই অ্যালেজডলি শব্দটা ব্যবহার করি। অ্যালেজডলি বাই দ্য জয়েন্ট ফোর্স আর্লি ইয়েস্টারডে মানে গত ইয়েস্টারডে কি করেছে, যৌথ বাহিনী কর্তৃক অভিযোগ রয়েছে যে বাড়ি থেকে তাকে উঠিয়ে নিয়ে 42 বছর বয়সী একটা যুবদল লিডারকে হ্যাড ডাইড মারা হয়েছে ইন কুমিল্লাতে। তো দেখুন আমরা এখান থেকে যদি পড়ি, তো 42 বছর বয়সী এক যুবদল নেতা যাকে গতকাল ভোরে যৌথ বাহিনী তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তিনি কুমিল্লায় মৃত্যুবরণ করেছে। যাই হোক এখানে আমাদের পিকড সামবডি আপ, কাউকে তুলে নিয়ে যাওয়া। দ্য বডি অফ তৌহিদুল ইসলাম 42 বোর মার্কস অফ ট্রমা। দেখুন বোর হওয়া মানে হচ্ছে কি যে সহ্য করা, বা যেটা আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম হিসেবে হচ্ছে বিয়ার বোর, অর্থাৎ এই যে দ্য বডি অফ তৌহিদুল ইসলাম, এই বডিটা শরীরটা সহ্য করেছিল মার্কস চিহ্ন অফ ট্রমা অ্যান্ড ইনজুরিজ। তো এই শরীরে রয়েছে এরকম একটা জিনিস যে এই বডিতে রয়েছে বোর মার্কস অফ ট্রমা অ্যান্ড ইনজুরিজ, এই বডিটা সহ্য করেছে, যেটা আক্ষরিকভাবে, বাট ভাবানুবাদ হচ্ছে কি এই বডিতে পাওয়া গেছে বোর ক্ষতের চিহ্ন, মানে এই বডিটা শরীরটা এই ক্ষত ট্রমা এবং ইনজুরিজ সয়েছে, ধারণ করেছে, যেটাকে আমরা বলি ধারণ করেছে, সওয়া বা ধারণ করা। অ্যাকর্ডিং টু অ্যান ইনকোয়েস্ট রিপোর্ট মানে হচ্ছে কি তদন্ত প্রতিবেদন, ইনকোয়েস্ট রিপোর্ট মেড বাই দ্য কোতোয়ালি পুলিশ স্টেশন ইন কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে 42 বছর বয়সী তৌহিদুল ইসলামের দেহে আঘাতের চিহ্ন ও নির্যাতনের প্রমাণ রয়েছে। মার্কস অফ ট্রমা অ্যান্ড ইনজুরিস, নির্যাতন এবং ট্রমা চিহ্ন পাওয়া গেছে বা চিহ্ন মিলেছে। ফ্যামিলি মেম্বার্স, পারিবারিক যে সদস্যরা আছে তারা অ্যালেজড করেছে, অভিযোগ করেছে যে হি ওয়াজ টর্চার্ড টু ডেথ, তাকে টর্চার করা হয়েছে। টু ডেথ মানে হচ্ছে কি টর্চার করে মৃত্যু নিশ্চিত করেছে। হি ওয়াজ টর্চার্ড টু ডেথ, হ্যাক টু ডেথ। দেখুন হ্যাক টু ডেথ অথবা স্টাফড টু ডেথ
মানে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করা অর্থে এই সব ফ্রেজটি টু দিয়ে লেখা হয়। স্টাফড টু ডেথ, ছুরিকাঘাতে হ্যাক টু ডেথ বা শুট টু ডেথ, গুলি করে যদি মারা হয় তখন বলা হয় শুট টু ডেথ। আর টর্চার করে যদি মারা হয় তাহলে টর্চার টু ডেথ, মানে টর্চার বা নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এরপর আমরা চলে যাই পরবর্তীতে যে হেডলাইনটা আছে সেই দিকে। দেখুন এইখানে একটা হেডলাইন আছে, সেটা হচ্ছে কি যে ফার্স্ট ফেজ অফ বিশ্ব ইজতেমা বিগিনস, বিশ্ব ইজতেমার প্রথম যে ধাপটা আছে সেটা শুরু হয়েছে। তো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। টু ডিভোটিস ডাই, ডিভোটিস, এখানে ডিভোটিস মানে হচ্ছে কি যে যারা কিনা ডিভোট করে, অর্থাৎ মানে ইবাদত বন্দিগি করে, যাদের আমরা বাংলায় বলি মুসল্লি, যারা কিনা নিজেদের জীবনকে উৎসর্গ করে মানে তাদের স্রষ্টার কাছে, তারাই হচ্ছে কি ডিভোটিস, ইবাদতকারী, ইবাদত বন্দিগিকারী বা মুসল্লি। দুজন মুসল্লি ওই ইজতেমায় অংশগ্রহণ করার সময় মারা গেছে। The first phase of 6-day Bisho Ijtema, one of the largest congregation মানে হচ্ছে কি সমাবেশ, কনগ্রিগেশন বৃহত্তর একটা সমাবেশ, যেটা বিশ্ব ইজতেমা 6 ডে 6 দিন ব্যাপী অফ মুসলমানদের। এই যে ফার্স্ট ফেজ, এটা হচ্ছে এখানে হেডওয়ার্ড, এখানে কমেন্সড হচ্ছে ভার্ব। এই ফার্স্ট ফেজ কমেন্সড শুরু হয়েছে অন দ্য ব্যাঙ্কস, তীরে, ব্যাঙ্ক মানে আমরা জানি তীর, অফ দ্য তুরাগ ইন টঙ্গী ইয়েস্টারডে, তুরাগের তীরে, টঙ্গীর তুরাগ নদীর তীরে, উইথ রিলিজিয়াস সারমনস। রিলিজিয়াস সারমন হচ্ছে ধর্মীয় বয়ান, আমরা বলি না বয়ান করো, রিলিজিয়াস সারমনস আফটার ফজর প্রেয়ার, ফজরের যে নামাজ ছিল সেই নামাজের পর ধর্মীয় সারমনস বা ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে, উইথ রিলিজিয়াস সারমনস, আমরা বলি না ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে, এটা হচ্ছে কি উইথ রিলিজিয়াস সারমনস। এই ইজতেমার প্রথম ধাপ শুরু হয়েছে, কমেন্সড শুরু হওয়া রিলিজিয়াস সারমনস, ধর্মীয় বয়ান। Thousands of people joined Juma prayers yesterday as more devotees continued to arrive. As more devotees মানে কি, মানে আরও বেশি, কি হচ্ছে কন্টিনিউড টু অ্যারাইভ, সেখানে পৌঁছতেছেই শুক্রবারে। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ জয়েন করেছে জুমা প্রেয়ারে। অ্যাট দ্য ভেনিউ ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, দেশ এবং বিদেশ থেকে আরও ধর্মপ্রাণ ব্যক্তিরা ইজতেমায় স্থলে আসতে থাকেন। অ্যাজ এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাজ ব্যাপারটা এখানে ব্যবহৃত হয়েছে যে জুমা যখন হয়েছিল গতকাল, সেখানে থাউজেন্ডস অফ পিপল জয়েন করেছিল, এবং অন্য একটা দিকে মোর ডিভোটিস কন্টিনিউড টু অ্যারাইভ, মানে সেখানে আরও মানুষ সেখানে জমায়েত হচ্ছিল, ভেন্যুতে জমায়েত হচ্ছিল সেই সময়টাতে। ঠিক আছে, যখন কিনা এটা হচ্ছিল তখন এটা এই জুমা প্রেয়ারে সংযুক্ত হচ্ছিল। ঠিক আছে, এই ব্যাপারটা। এরপর আমরা যদি চলে যাই, হাবিবুল্লাহ রায়হান, মিডিয়া রিপোর্ট কোঅর্ডিনেটর অফ জুবায়ের ফ্যাকশন। জুবায়ের যে একটা অংশ আছে, আমরা জানেন যে এখানে দুইটা ফ্যাকশন থাকে, একটা হচ্ছে মাওলানা জুবায়ের এবং আরেকটা হচ্ছে কি সাতপন্থী। তো জুবায়েরপন্থী তাবলিগ জামাত সেড দ্য ইজতেমা ফর্মালি বিগেন উইথ আম বয়ান, যেটাকে আমরা বলি কি জেনারেল সারমনস, আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বাই ইন্ডিয়াস মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে এটা শুরু হয়েছে। এরপর দেখুন এখানে আরেকটু, হি অ্যাডেড দ্যাট 850 ফরেন ডিভোটিস ফ্রম 42 কান্ট্রিজ হ্যাভ রিচড দেয়ার, সেখানে 42টি দেশের 850 জন বিদেশি ডিভোটিস মুসল্লি কী করেছে সেখানে মানে পৌঁছেছেন। ফলোয়ার্স অফ মাওলানা জুবায়ের আহমেদ আর অ্যাটেন্ডিং দ্য ফার্স্ট ফেজ, প্রথম ধাপে ওরা ফ্রম ইয়েস্টারডে, এবং মাওলানা সাদ কান্দলভির কান্দলভি কী করবে, উইল টেক পার্ট ইন, অংশগ্রহণ করবে, উইল টেক পার্ট ইন দ্য সেকেন্ড ফেজ ফ্রম ফেব্রুয়ারি 14 to 16। তো এই হচ্ছে আমাদের প্রথম পেজের নিউজগুলো। আমরা এখন এডিটোরিয়াল পেজে চলে যাব। খেয়াল করুন এখানে আমাদের বাম পাশে যে এডিটোরিয়ালটি আছে সেটি বলা হচ্ছে যে শিফট মানে কি, শিফট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন, শিফটিং, তাহলে পরিবর্তন হচ্ছে এরকম একটা ঘটনা। কোনটা হচ্ছে পোভার্টি ম্যাপ নামক একটা ম্যাপ আছে, মানচিত্র আছে, যেটা দারিদ্র্যের চিত্র তুলে ধরে, দারিদ্র্যের হাল হাকিকত মানে দারিদ্র্যের চিত্র তুলে ধরার যে ব্যাপারটা সেটা কীরকম শিফটিং,
মানে সেটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল একটা দারিদ্র্যের চিত্র, দারিদ্র্যের মানচিত্র। এই যে দারিদ্র্যের মানচিত্রটা, এটা শিফটিং হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের একটা অনুভব যে পরিবর্তনশীল দরিদ্রের মানচিত্র, এই ব্যাপারটা এখানে একটা আপনার কি হবে, অক্সিলারি ভার্ব, বি ভার্ব হবে, সরি অক্সিলারি ভার্ব না, বি ভার্ব এবং অক্সিলারি ভার্ব কিন্তু দুইটা আলাদা জিনিস। অক্সিলারি ভার্ব ভার্বকে সাহায্য করে, আর বি ভার্ব হচ্ছে কি এখানে নিজেই ভার্ব হিসেবে বসে। শিফটিং পভার্টি ম্যাপ ইজ আ ওয়াক আপ কল। ওয়াক আপ কল মানে হচ্ছে কি জাগরণী বার্তা, বা বলতে পারেন সতর্কতার সংকেত বা সতর্ক বার্তা। বলা হচ্ছে যে এই যে পভার্টি, দারিদ্র্যের মানচিত্রের পরিবর্তনটা, পরিবর্তনশীল দারিদ্র্যের মানচিত্র, এটা একটা জাগরণী বার্তা আমাদের জন্য। গ্রেটার এফোর্টস, বৃহত্তর প্রচেষ্টা, নিডেড প্রয়োজন, এখানে একটা ইজ আছে, ইজ নিডেড টু লেভেল আপ। টু লেভেল আপ মানে হচ্ছে কি, লেভেল আপ মানে আমরা জানি, ধরেন একটা জিনিস এখানে ছোট আছে আর একটা জিনিস বড় আছে, আমি যদি লেভেল আপ করতে চাই তাহলে ছোটটাকে বড় করতে চাই, কিংবা ছোটটা উন্নত করতে চাই। লেভেল আপ মানে হচ্ছে উন্নত করা। পৌরার রেজিয়ন্স, এই যে পৌরার, পৌর থেকে পৌরার, অধিকতর গরিব যে অঞ্চলগুলো আছে সেগুলোকে উন্নয়নে, সেগুলো সমতা করার কারণে, সমতা করার লক্ষ্যে গ্রেটার এফোর্টস ইজ নিডেড মানে প্রয়োজন। তো দেখুন আমরা এখানে ঠিক এভাবে বলতে পারি, শিফটিং পভার্টি ম্যাপ আ ওয়াক আপ কল, মানে দারিদ্র্যের মানচিত্রে পরিবর্তন বা পরিবর্তনশীল দারিদ্র্যের মানচিত্র আমাদের জন্য একটি সতর্ক সংকেত। ওয়াক আপ কল সতর্কবার্তা বা জাগরণী সংকেত। গ্রেটার এফোর্টস নিডেড টু লেভেল আপ পৌরার রিজিয়নস, দরিদ্র এলাকাগুলো উন্নয়নে আরও বেশি প্রচেষ্টা বা পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা যদি এই নিউজটার একটু ডিটেলস পড়ি, দেখুন এখানে লেভেল আপ মানে কিন্তু উন্নত করা বা সমতা আনা। দ্য ইকোনমিক অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস, ইকোনমিক, অর্থনৈতিক এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক যে ভালনারেবিলিটিস আছে, ভালনারেবিলিটিস মানে এখানে কি ঝুঁকি, দুর্বলতাগুলো আছে, সেগুলো আর ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। ইনএক্সট্রিকেবলি লিঙ্কড মানে কি, আমরা অনেক সময় বলি না যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত বা গভীরভাবে জড়িত, সেটাই হচ্ছে ইনএক্সট্রিকেবলি লিঙ্কড। তো এখানে দেখুন যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, এইখানে এই যে পুরো ব্যাপারটা, এটা একটা সিম্পল একটা বাক্য, বাট এইখানে আমাদের কিন্তু সেন্টেন্স শেষ না। এই বাক্যটার এখানে যে দ্যাটটা আছে, এইটা হচ্ছে এই পুরো বাক্যটাকে একটা নাউন ফ্রেজ করে ফেলেছে। পুরো বাক্যটা একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের আবার একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি এই যে এটা, এই নাউন ফ্রেজটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ হয়ে গেছে। এখন এই নাউন ক্লজটার একটা কি ভার্ব আছে, এটা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসছে, এখানে একটা হ্যাজ আছে। দ্যাট ইকোনমিক অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস আর ইনএক্সট্রিকেবলি লিঙ্কড, মানে বলা হচ্ছে যে অর্থনৈতিক এবং জলবায়ুগত যে ঝুঁকিগুলো আছে সেগুলো যে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা গভীরভাবে সংযুক্ত, এই ব্যাপারটা হ্যাজ ওয়ান্স এগেন বিন আন্ডারস্কোর্ড। এই ঘটনাটা, এই যে জড়িত তারা, এই কথাটা, এই বার্তাটা হ্যাজ ওয়ান্স এগেইন বিন, আরও একবার, বিন আন্ডারস্কোর্ড। কোনো কিছু যদি আন্ডারস্কোর্ড হয়, মানে আন্ডারস্কোর করে দেন কোনো কিছুকে, তার মানে এটা গুরুত্বপূর্ণ করে তোলেন বা এটাকে স্পষ্ট করে তোলেন, এটার উপর জোর দেওয়া হয়। আন্ডারস্কোর্ড মানে অর্থনৈতিক এবং ক্লাইমেট ভালনারেবিলিটিস যে একে অপরের সাথে সংযুক্ত, এই ব্যাপারটা আরও একবার আন্ডারস্কোর্ড হলো বাই দ্য লেটেস্ট বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS সার্ভে। BBS-এর একটা জরিপে বাংলাদেশের BBS নামক একটা সংস্থার জরিপে এই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ওয়ান্স অ্যাগেন বিন আন্ডারস্কোর্ড, আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে, আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এই BBS সার্ভেটা সম্পর্কে আবার একটু বলছে যে সার্ভেটা কিনা র্যাঙ্কড করেছে, স্থান দিয়েছে বরিশালকে অ্যাজ দ্য পোরেস্ট ডিভিশন ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে সবচেয়ে গরিব বা দরিদ্র বিভাগ হিসেবে আখ্যা দিয়েছে এই জরিপ। প্রথম স্থানে রেখেছে। র্যাঙ্কড করা মানে কি স্থান দেওয়া, প্রথম
পোরেস্ট সবচেয়ে গরিব বা দরিদ্র বিভাগ হিসেবে যে জরিপটা রেখেছে বরিশালকে। আর প্রথমে বলা হচ্ছে অর্থনৈতিক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে আবারও স্পষ্ট হয়েছে যে অর্থনৈতিক দুর্বলতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে বা ওতপ্রোতভাবে বা পরস্পর গভীরভাবে জড়িত, যেখানে বরিশালকে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র বিভাগ হিসেবে স্থান দেওয়া হয়েছে। তাহলে আমরা কি পেলাম? ইনএক্সট্রিক্যাবলি লিঙ্কড, গভীরভাবে বা ওতপ্রোতভাবে বা অঙ্গাঙ্গিভাবে জড়িত বা সংযুক্ত। এরপর দেখুন ফর লং মানে হচ্ছে কি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে। দ্যাট স্পট, এই অবস্থানটা, এখানে দ্যাট স্পট মানে কি ওই যে পজিশনটা নিয়েছে না বরিশাল, যে সবচেয়ে দরিদ্র বিভাগ হিসেবে অবস্থানটা বা স্থানটা নিয়েছে, সেটাই হচ্ছে দ্যাট স্পট, সেই স্থানটা হ্যাড বিন রিজার্ভড মানে এটা আগে হয়েছিল, রিজার্ভ থাকতো, হ্যাড বিন রিজার্ভড ফর রংপুরের জন্য এটা রিজার্ভ ছিল। উইচ ওয়াজ, যেটা কিনা ওয়াজ একসময় ছিল, অ্যান্ড স্টিল ইজ এবং এখনও, টু এ লার্জ এক্সটেন্ট বিশাল পরিমাণে, এখনও যে মানে প্রথমে বলছে যে যেটা ছিল আগে যে স্থানটা নিয়েছিল কে রংপুরের জন্য, এই স্থানটা দ্যাট স্পট হ্যাড বিন রিজার্ভ থাকতো রংপুরের জন্য। উইচ ওয়াজ অ্যান্ড স্টিল ইজ, যেটা ছিল এবং এখনও আছে, স্টিল ইজ টু এ লার্জ এক্সটেন্ট বিশাল পরিমাণে, সিনোনিমাস মানে এটা কি সিনোনিমাস মানে কি সমর্থক, উইথ ক্রিপলিং পভার্টি মানে হচ্ছে কি একদম পঙ্গু, ক্রিপল মানে পঙ্গু দশার যে পভার্টি, তার মানে চরম দরিদ্রতা, ক্রিপলিং পভার্টির সাথে একদম মানানসই, সিনোনিমাস উইথ ক্রিপলিং পভার্টি, মোস্টলি ডিউ টু, প্রধানত সিজনাল ফ্যামাইন্স আর মঙ্গা সিজনাল একটা ফ্যামাইন্স আছে, সেটার নাম হচ্ছে কি মঙ্গা নামেও এটা পরিচিত। রংপুর দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত ছিল, বা এই স্থানটি রংপুরের জন্য বরাদ্দ ছিল। দ্যাট স্পট হ্যাড বিন রিজার্ভড ফর রংপুরের জন্য সেই স্থানটি কি ছিল? বরাদ্দ ছিল। দ্যাট স্পট হ্যাড বিন রিজার্ভড ফর রংপুর, যা মূলত উইচ ওয়াজ দুর্ভিক্ষ বা মঙ্গার কারণে চরম দরিদ্রের প্রতীক হিসেবে পরিচিত ছিল, বা এখনও অনেকটা তাই, অ্যান্ড স্টিল ইজ। মঙ্গা হচ্ছে কি মৌসুমি একটা খাদ্য সংকট বা দুর্ভিক্ষ, যেই উত্তরবঙ্গে এটা হয়ে থাকে। ঠিক আছে, ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আমরা যদি পরের যে এডিটোরিয়ালটি আছে সেই দিকে একটু মনোযোগ দিই, দেখুন এইখানে বলা হচ্ছে ইকোনমি নিডস গ্রেটার অ্যাটেনশন। মানে কি এখানে বলেন তো? ইংলিশে সবসময় বস্তু বা মানে যেগুলো নড়তে পারে না, চড়তে পারে না, সেগুলোকেও কি করা হয়? সেগুলোকেও সাবজেক্ট হিসেবে ধরা হয়। যেমন ধরেন এখানে এই ইকোনমি হচ্ছে কি এখানে সাবজেক্ট, নিডস গ্রেটার অ্যাটেনশন মানে এই ইকোনমির দরকার গ্রেটার অ্যাটেনশন। তো আমরা এটা বাংলায় বলি যে অর্থনীতিতে আরও মনোযোগ দেয়া দরকার। গভর্নমেন্ট লেকিং আর্জেন্সি, গভর্নমেন্ট ইজ লেকিং, এখানে আপনি ইজ দিয়ে সেন্টেন্স বানাতে পারতেন, ইজ লেকিং আর্জেন্সি। এখানে আর্জেন্সি মানে হচ্ছে কি গুরুত্ব, জরুরি কিছু পদক্ষেপকে বলা হচ্ছে আর্জেন্সি। মানে সরকার ইজ লেকিং আর্জেন্সি, জরুরি পদক্ষেপ সরকারের মধ্যে কি রয়েছে, অভাব রয়েছে, অ্যান্ড ফোকাস এবং মনোযোগের অভাব রয়েছে। ইন ক্রাইসিস রেসপন্স, ক্রাইসিস রেসপন্স মানে হচ্ছে সংকটে রেসপন্স করা, মানে সংকট মোকাবেলা করা। ক্রাইসিস রেসপন্স করণে, ইন ক্রাইসিস রেসপন্স সংকট মোকাবেলা করণে জরুরি পদক্ষেপ নেয়া, আর্জেন্সি জরুরত, আর হচ্ছে ফোকাস মনোযোগ, এই দুইটার লেগ করছে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের মধ্যে এই দুইটারই অভাব রয়েছে। তো দেখুন এখানে শুরু হয়েছিল যে ইকোনমি নিডস গ্রেটার অ্যাটেনশন, অর্থনৈতিক খাতে আরও বেশি মনোযোগ দরকার বা অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। গভর্নমেন্ট ল্যাকিং আর্জেন্সি অ্যান্ড ফোকাস ইন ক্রাইসিস রেসপন্স, সংকট মোকাবেলায় সরকারের জরুরি পদক্ষেপ ও মনোযোগের অভাব রয়েছে। ল্যাকিং আর্জেন্সি, ক্রাইসিস রেসপন্স, সংকট মোকাবেলা। আমরা যদি একটু ভিতরে দিকে পড়ি, দ্য ব্লিক ইকোনমিক আউটলুক। ব্লিক মানে হচ্ছে যে ব্যাপারটা দুরবস্থা, মন্দ ভাবাপন্ন। ব্লিক ইকোনমিক আউটলুক মানে অর্থনৈতিক দুরবস্থার চিত্র, বা মন্দ ভাবাপন্ন অর্থনীতি, দুটাই বলতে পারেন। মন্দ ভাবাপন্ন অর্থনীতি
বা অর্থনৈতিক চিত্র অথবা অর্থনৈতিক দুরবস্থার চিত্র মানে হচ্ছে ব্লিক ইকোনমিক আউটলুক ফর বাংলাদেশের জন্য অ্যাজ রিসেন্টলি হাইলাইটেড, যেটা কিনা হাইলাইটেড হয়েছে বাই দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। এই ব্লিক ইকোনমিক আউটলুকটা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে এসে ভার্ব ইজ কনসার্নিং। ব্যাপারটা কি? উদ্বেগের। সেন্টার ফর পলিসি ডায়ালগ সম্প্রতি বাংলাদেশের যে মন্দা ভাবাপন্ন অর্থনৈতিক চিত্র বা অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরেছে, হাইলাইটেড করেছে, তা উদ্বেগজনক। ইজ কনসার্নিং। In a paper titled Navigating Expectations in Turbulent Times, এই নামের একটা টাইটেলে দ্য থিঙ্ক ট্যাঙ্ক রিভিলড, থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে একটা নীতিগত গবেষণা প্রতিষ্ঠান, রিভিল করেছে যে দ্য ইন্টারিম গভর্নমেন্টস ইকোনমিক মেজার্স, অর্থনৈতিক পদক্ষেপ, হ্যাভ ইয়েট টু ব্রিং সাবস্ট্যান্টিভ ইমপ্রুভমেন্টস, উল্লেখযোগ্য উন্নয়ন আননে, সাবস্ট্যান্টিভ improvements in people's lives and to support বিজনেসের সাপোর্ট করায় এবং মানুষের জীবনে উন্নয়ন, উল্লেখযোগ্য উন্নয়ন আননে ইকোনমিক মেজার গভর্নমেন্টসের পদক্ষেপ কিনা, মানে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাভ ইয়েট টু ব্রিং, ইয়েট এটা নেগেটিভ, এখনো আনতে পারে নাই, সাবস্ট্যান্টিভ ইমপ্রুভমেন্টস এখনো আনতে পারেনি। তো ইন্টারিম গভর্নমেন্ট এখানে ইকোনমিক মেজার্স অর্থনৈতিক পদক্ষেপ, আর এখানে সাবস্ট্যান্টিভ ইমপ্রুভমেন্টস উল্লেখযোগ্য উন্নতি বা অগ্রগতি। এরপর বলা আছে ডিসপাইট রিফর্ম ইনিশিয়েটিভস অ্যাক্রস ভেরিয়াস সেক্টর, বিভিন্ন সেক্টরে রিফর্ম ইনিশিয়েটিভস আছে এটা সত্ত্বেও, ইনক্লুডিং দ্য ইকোনমি, ভেরিয়াস সেক্টরস ইনক্লুডিং দ্য ইকোনমি, এনি নোটিসেবল রিকভারি অর ডাইনামিজম রিমেইনস অ্যাবসেন্ট, ডাইনামিক থেকে ডাইম্যানিজম রিমেইনস অ্যাবসেন্ট, মানে বলা হচ্ছে যে ডেসপাইট রিফর্ম ইনিশিয়েটিভস, অনেক সংস্কার পদক্ষেপ নিয়েছে অ্যাক্রস ভেরিয়াস সেক্টরস জুড়ে, ইনক্লুডিং দ্য ইকোনমি অর্থনীতি সহ, তবে এনি নোটিসেবল রিকভারি উল্লেখযোগ্য রিকভারি যেটা পুনরুদ্ধার, অর ডাইনামিজম মানে গতিশীলতা, রিমেইনস অ্যাবসেন্ট, গতিশীলতা দেখা যাচ্ছে না, মানে খুব নোটিসেবল দেখার মতো একটা পুনরুদ্ধার, মানে পুনরায় আবার ঠিক হয়ে গেছে অথবা একটা গতিশীলতা আছে, এইরকম ব্যাপারটা অ্যাবসেন্ট, অনুপস্থিত। অর্থনীতি সহ বিভিন্ন খাতে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান কোনো পুনরুদ্ধার বা গতিশীলতা দেখা যাচ্ছে না। এখানে রিফর্ম ইনিশিয়েটিভস সংস্কারমূলক উদ্যোগ, ভেরিয়াস সেক্টরস বিভিন্ন, নোটিসেবল রিকভারি দৃশ্যমান পুনরুদ্ধার, এই ব্যাপারটা। আর এখানে ডাইনামিজম হচ্ছে গতিশীলতা বা প্রাণচাঞ্চল্যতা ফিরে আসেনি বা ব্যাপারটা অ্যাবসেন্ট রয়েছে। তাই হচ্ছে আমাদের আজকের দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে অ্যাট এ গ্লান্স। আশা করি এখানকার অনেক কিছু আপনারা শিখেছেন, অনুভব করেছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।